শুভ, প্লিজ আমার কথা শোনো। এমন করো না প্লিজ। আমি মানছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে তোকে মন থেকে ভালোবেসে। তোর জন্য আমি কি করি নাই বল। তাবু, তুই আমার সাথে সবসময় কেন এমন করিস? এটা বলেই চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে গেল শুভ। আসলে শুভ মায়াকে কতটা ভালোবাসে সেটা মায়া আজও বুঝতে পারেনি। যাই হোক, চলুন 7 বছর আগে কি হয়েছিল সেটা জেনে আসি। আমি শুভ, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। বাবা মা আর দাদুকে নিয়েই আমাদের ছোট্ট সংসার। আমার বাবা ছিলেন একজন সামান্য দিনমজুর। সারাদিন অন্যের জমিতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো মতে আমাদের সংসার চলে। আমার বয়স তখন মাত্র 15 বছর। সবেমাত্র ক্লাস 7-এ উঠেছি। পড়ালেখায় ছিলাম অনেক ভালো স্টুডেন্ট। আমার বাসা ফরিদপুর জেলার কোনো এক ছোট্ট গ্রামে। যাই হোক, চলুন গল্পে ফিরি। সবেমাত্র ভোর 4টা বাজে। হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। দেখতে পেলাম কুয়াশার পানি টপটপ করে চালের ফুটো দিয়ে সোজা পড়ছে আমার মুখের উপরে। পানিতে পুরো মুখ প্রায় ভিজে গিয়েছে। তাই বিছানার পাশ থেকে গামছাটা নিয়ে মুখটা ভালো করে মুছে একটু দূরে গিয়ে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা হলাম স্কুলের দিকে। পথে যেতে যেতে বন্ধুদের সাথে দেখা হলো। তারপর সকলে মিলে একসাথে চলে গেলাম স্কুলে। বছরের প্রথম তেমন একটা ক্লাস হয় না, তাই পড়ালেখার চাপ কিছুটা কম। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম স্যারের সাথে নতুন একটি মেয়ে এসেছে ক্লাসে। মেয়েটিকে দেখে আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। এটা দেখে আমার বন্ধু সাজিদ আমাকে ধাক্কা দিয়ে বলল, মেয়েটাকে তুই চিনিস নাকি? না, মনে হয় স্কুলে নতুন ভর্তি হয়েছে। এরই মধ্যে স্যার মেয়েটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। জানতে পারলাম মেয়েটি আমাদের গ্রামে নতুন এসেছে। ওর বাবা নাকি ঢাকার শিল্পপতিদের মধ্যে একজন। তারা নাকি এখন থেকে এই গ্রামেই থাকবে। পরিচয় পর্ব শেষ করে স্যার এবার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস চলাকালীন মাঝে মাঝে একটু তাকাচ্ছি মেয়েটির দিকে। কেন জানি বারবার চোখটার দিকে চলে যাচ্ছে। আসলে আমাদের গ্রামে এর আগে এত সুন্দর মেয়ে দেখিনি তো, তাই। যাই হোক, এগুলো ভেবে আমার কোনো লাভ নেই, কারণ ওরা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। তারপর সেদিনের মতো ক্লাস শেষ করে শুভ চলে গেল তাদের বাড়ি। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই তার মা বলল তার বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার জন্যে। কি আর করব, ব্যাগটা টেবিলে রেখে জামা কাপড় চেঞ্জ করে ভাতের বাটি হাতে নিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। গিয়ে দেখতে পেলাম বাবা জমিতে লাঙল দিচ্ছে। আমিও একটু বাবার কাজে সাহায্য করলাম। তারপর সন্ধ্যায় বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেলাম পড়ার টেবিলে। বইয়ের পাতা খুলতেই মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যে আজ নতুন ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। কেন জানি না বারবার ওর কথা মনে পড়ছে। কি হয়েছে আমার বুঝতে পারছি না কিছুই। তাহলে আমি কি মেয়েটির প্রেমে পড়ে গেলাম? ধুর, এসব কথা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেই তো আগে। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিছুতেই পড়ালেখায় মনোযোগ বসছে না। তাই আর পড়ার টেবিলে বসে না থেকে শুয়ে পড়লাম বিছানায়। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আজকে কেন জানি কিছুতেই ঘুম আসছে না। শুধু বারবার মনে পড়ছে তার কথা। কি হলো আমার, কিছুই তো বুঝতে পারছি না। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর প্রায় মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়লেও শুভ। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল স্কুলের দিকে। পথে যেতে যেতে মনে মনে চিন্তা করতে লাগলো যে মেয়েটির সাথে আজকে দেখা হলে সে তার সাথে কথা বলবে। কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ল সে একটি সামান্য কৃষকের ছেলে, আর মেয়েটি হচ্ছে শিল্পপতির মেয়ে। সে কি তার সাথে কথা বলতে চাইবে এটা ভাবছে, আর শুভ স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে শুভর সাথে ধাক্কা লাগলো সেই মেয়েটির।
সঙ্গে সঙ্গে মেয়েটি সজোরে চিৎকার মেরে বলে উঠল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না তুই? দিলি তো আমার পোশাকটা নোংরা করে। এখন আমি স্কুলের ভেতরে যাব কিভাবে? সরি সরি মায়া, আমি আসলে দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার নাম ধরে ডাকলি? আসলে তোদের মতো গরিব খেতদের কোনো কমন সেন্স নেই। এমন করছো কেন তুমি আমার সাথে? আর আমি তো বললাম আমার ভুল হয়েছে, দেখতে পাইনি। দেখতে পাসনি না? আসলে তোদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোদের স্বভাবই খারাপ। আসলে সুন্দরী মেয়ে দেখলে তোদের মাথা ঠিক থাকে না, তাদের সাথে ধাক্কা খাওয়ার ইচ্ছে করে, তাই না? নেক্সট টাইম যদি আমার সামনে পড়িস তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। যা বাবা, কিছু না করেও এতগুলো কথা শুনতে হলো। আসলে আমরা গরিব বলে ও আমাকে এতগুলো কথা শোনাতে পারলো। তারপর মন খারাপ করে শুভ সেখান থেকে চলে গেল ক্লাসের ভেতরে। আসলে শুভ কখনো মায়ার থেকে এরকম ব্যবহার আশা করেনি। মনের মাঝে কষ্ট নিয়ে ক্লাস করতে লাগলো শুভ, আর মনে মনে ভাবতে লাগলো, কত আশা করে এসেছিলাম আজকে স্কুলে যে ওর সাথে একটু ভালোভাবে কথা বলবো, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না কিছুই। মনে মনে জেদ করলাম যে এর প্রতিশোধ আমি একদিন না একদিন ঠিকই নিব। এইভাবে ক্লাস করতে লাগলো শুভ। এভাবে কেটে গেল তাদের বেশ কিছুদিন। আসলে মায়া হলো ধনীর দুলালি রূপের অহংকারী একটি মেয়ে। বাবার টাকার সয় সম্পত্তির অহংকারে তার পা যেন মাটিতে পড়ে না। গরিব মানুষকে সে তো মানুষই মনে করে না। তারপর মায়ার এরকম ব্যবহার দেখে শুভ আর কখনোই তার সাথে কোনো কথা বলে না। নিজের মনে পড়ালেখা চালিয়ে গেল সে। দেখতে দেখতে এভাবে আরও কেটে গেল প্রায় 2 বছর। এখন শুভ আর মায়া ক্লাস 9-এ পড়ে। কিছুদিন পর ওদের পরীক্ষা শুরু হবে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, তাই রাত জেগে পড়ালেখা করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। কয়েক ঘন্টা পর হঠাৎ খেয়াল করলাম মসজিদের মাইকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ। তাই তাড়াতাড়ি পড়ালেখা শেষ করে চলে গেলাম মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে বাড়িতে এসে একটু শুয়ে রইলাম। হঠাৎ কিছুক্ষণ পর আম্মুর ডাকে ঘুম ভাঙল। ঘড়ির কাঁটায় দেখতে পেলাম সকাল 8টা বাজে। আমাদের পরীক্ষা শুরু সকাল 10টায়, তাই আর বিছানায় শুয়ে না থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আমাদের বাড়ি থেকে স্কুলের রাস্তা প্রায় 30 মিনিটের, তাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে রওনা হলাম স্কুলের দিকে। পথে যেতে যেতে বন্ধুদের সাথে দেখা হলো এবং সকলে মিলে একসাথে চলে গেলাম স্কুলে। তারপর পরীক্ষার হলে ঢুকে আমার সিটটি খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর খুঁজে পেলাম, কিন্তু এরপর যা হলো তা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। আমি কখনোই কল্পনাতেও ভাবতে পারিনি যে এটা হতে পারে। দেখতে পেলাম মায়ার সিট আর আমার সিট পাশাপাশি পড়েছে। এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এরপর শুভ আর কোনো কিছু না ভেবে বসে রইলেন তার সিটে। প্রায় 10 মিনিট পর খেয়াল করলেন মায়া এসেছে ক্লাসরুমের ভিতরে। এসেই তো তার সিটটি খুঁজতে লাগলো। এটা দেখে শুভ মায়ার উদ্দেশ্যে বলল, মায়া, এদিকে এসো, তোমার সিট আমার পাশে পড়েছে। কি কি বললি তুই? আরে তুই ভাবলি কিভাবে যে আমি তোর পাশে এসে বসবো? আর তোকে না বলেছি তুই কখনো আমার সাথে কথা বলবি না? তাহলে তুমি এখন কোথায় বসবে? ফ্লোরে বসে পরীক্ষা দিবে নাকি? দেখো তুমি কি করবে। আমি কি করব সেটা আমার বিষয়, তোকে এই ব্যাপারে কথা বলতে হবে না। তারপর মায়ার সেখানে আর না দাঁড়িয়ে চলে গেল সোজা প্রিন্সিপালের রুমে। ভেতরে ঢুকেই স্যারকে বলল, স্যার, আপনার এটা কি করেছেন? কেন, আমরা আবার কি করেছি বলো? ওই ছোট লোকের বাচ্চার পাশে আমার সিট ফেলেছেন কেন? কার কথা বলছো তুমি? ওই আমাদের স্কুলের টপার শুভ, ওর কথাই তো আমি বলছি। সমস্যা নেই, ও গরিব হলেও অনেক মেধাবী। আর ওকে তোমার পাশে ফেলেছি কারণ কি জানো? কি বলুন? তুমি তো সারা বছর পড়ালেখা ঠিকমতো করো না। এখন তো ফাইনাল পরীক্ষা, তুমি চাইলে ওর কাছ থেকে অনেক হেল্প নিতে পারবে। সেজন্যই তোমাকে ওর পাশে ফেলেছি। তুমি পরীক্ষার মাঝে কিছু জিজ্ঞাসা করলে ও ভয় হলেও তোমাকে বলবে। এবার বুঝতে পেরেছো কেন তোমাকে ওর পাশে বসিয়েছি? হো, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আরেকটা কথা, আমি জিজ্ঞাসা করার পরেও যদিও আমাকে কিছু না বলে, তাহলে এ ব্যাপারে কিন্তু আপনাদের দেখতে হবে। ঠিক আছে, ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। এবার যাও,
ক্লাসরুমে একটু পরে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে স্যার, যাচ্ছি। এরপর মায়া আর সেখানে না থেকে চলে গেল ক্লাসরুমে, গিয়ে শুভর পাশে তার সিটে বসলো। একটু পর স্যার আসলো এবং কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হলো। শুভ ঠিকমতো প্রশ্নগুলোর উত্তর লিখছে আর ও পাশে মায়া বসে বসে কলম কামড়াচ্ছে। শুভ এটা দেখে কিছুক্ষণ পর মায়াকে বলল, কি হলো? প্রশ্নগুলোর উত্তর না লিখে এভাবে বসে রয়েছে কেন? পরীক্ষা শেষ হবার তো আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। শুভর কথায় মায়া অনেক বিরক্ত বোধ করলো এবং মনে মনে তার একটা প্রতি অনেক রাগ হলো। কিন্তু এবার মায়া তাকে কিছু বলল না। রাগটাকে মনের ভিতর রেখে মায়া শুভকে বলল, কি লিখবো, মাথায় তো কিছুই আসছে না। কেন? বাড়িতে পড়ালেখা করনি নাকি? করেছি তো, তবুও মাথায় কেন জানি কিছু আসছে না। তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? এই প্রথম মায়ার মুখ থেকে এত সুন্দর করে কথা শুনে আমার ভিতরে যেন অনেকটা আনন্দ কাজ করতেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে মায়া আমার সাথে এত সুন্দর করে কথা বলবে। মনে হচ্ছে মায়ার দেওয়া আগে সকল অপমান আর কষ্ট ভুলে ওকে আবার নিজের মতো করে ভালোবাসি। আমি মনে মনে এটা ভাবছি। এরই মাঝে মায়া আমাকে ধাক্কা দিয়ে বলল, শুভ, আমি কিন্তু এখনো একটাও প্রশ্নের উত্তর লিখিনি। তাড়াতাড়ি তোমার খাতাটা দেখাও আমায়, না হলে আমি তো পরীক্ষায় ফেল করব। আচ্ছা, তোমাকে আমি হেল্প করব এবং সব প্রশ্নের উত্তর দেখাবো, কিন্তু তার আগে তুমি বলো, আমরা কি বন্ধু হতে পারি? এটা হওয়া যাবে, তার আগে উত্তরগুলো দেখাও, আমি তাড়াতাড়ি লিখি। ঠিক আছে, এই নাও, তাড়াতাড়ি লিখো, সময় কিন্তু আর বেশি নেই। তারপর শুভর খাতা দেখে সবগুলো প্রশ্নের উত্তর লিখতে লাগলো মায়া। ওদিকে শুভ ভাবছে মায়া সত্যি সত্যিই তার সাথে বন্ধুত্ব করবে। আসলে শুভ জানে না যে মায়া তার সাথে ছলনা করে পরীক্ষায় পাশ করার চেষ্টা করতেছে। মায়া উত্তরগুলো খাতায় লিখতেছে আর মনে মনে ভাবছে, পরীক্ষাটাকে শেষ হোক, তারপরে তোর মজা দেখাবো। কিছুক্ষণের মধ্যেই সব উত্তর লেখা শেষ এবং পরীক্ষার সময়ও প্রায় শেষ। এরপর সকলে খাতা জমা দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়ল। এবার শুভ পেছন থেকে ডাক দিয়ে মায়াকে বলল, মায়া, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। শুভ ডাকে মায়া অনেকটা বিরক্ত বোধ করল, কিন্তু তার এখন আর কিছু করার নেই। বিরক্তিকর চাহনিতে শুভর দিকে তাকিয়ে মায়া বলল, কি বলতে চাও বলো। তুমি না বলেছিলে যে আমরা বন্ধু হব? তাহলে আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ কেন? স্কুলের সবার মাঝে শুভর এমন কথায় আমি অনেক বিরক্ত বোধ করলাম। আশেপাশে দেখতে পেলাম সকলে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। মনের মধ্যে এটা ভেবেই অনেক রাগ হচ্ছে যে এই ছোট লোকের বাচ্চার সাথে আমার পরীক্ষার এই কয়েকদিনে বন্ধুত্বের অভিনয় করতে হবে। কিন্তু কি আর করার, পরীক্ষায় তো পাশ করতেই হবে, তাহলে আমার বাবা এবং আমাদের সম্মান থাকবে না। তারপর আর কোনো কিছু না ভেবেই শুভকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে ফ্রেন্ড, আর আমার এখন বাড়ি যেতে হবে, না হলে বাবা অনেক বকা দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়িতে যাও আর কালকে সকালে আমরা দুজন একসাথে স্কুলে আসবো। তারপর শুভ চলে যাচ্ছে তাদের বাড়ি এবং মায়া চলে যাচ্ছে তাদের বাড়ি। বাড়িতে এসে শুভ ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে গেল মাঠে তার বাবার কাজে সাহায্য করার জন্য। ওদিকে মায়া বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাচ্ছে এবং মনে মনে ভাবছে, কি বোকা এই শুভ নামের ছেলেটি। ওকে প্রায় 2 বছর আগে এত অপমান করলাম, তারপরে ওর লজ্জা নেই। আমি যেই না একটু ভালো করে ওর সাথে কথা বলেছি, অমনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আসলে ও হয়তো জানে না যে পরীক্ষাটা আগে শেষ হোক, তারপরে ওর সাথে কি করব আমি। ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মায়া এটা ভাবতে আর খাবার খাচ্ছে। ওদিকে শুভ তার বাবার সাথে মাঠে কাজ করছে। এক পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধে নামলো। শুভ আর শুভর বাবা মাঠ থেকে বাড়িতে চলে আসলো। শুভ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেল মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্যে। নামাজ শেষ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে বসে পড়ল পড়ার টেবিলের সামনে, আগামীকাল যে পরীক্ষা তার প্রস্তুতি নেওয়ার জন্য। পড়ালেখা প্রায় শেষের এক পর্যায়ে হঠাৎ মনে পড়ল তারা আজকে স্কুলে ঘটে যাওয়ার কথা। সে তখন পড়ালেখা বাদ দিয়ে ভাবতে লাগলো মায়ার কথা, আর মনে মনে বলল, আসলে সত্যি কি মায়া আমার সাথে বন্ধুত্ব করলো? এটা তো আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না। আসলে 2 বছর আগে মায়া আমাকে যে পরিমাণ অপমান করেছে তা কখনোই ভোলার নয়। আবার এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম
যে মানুষ তো সবসময় একরকম থাকে না, হয়তো মায়ার মাঝেও পরিবর্তন এসেছে। যেহেতু আজ প্রায় 2 বছরের উপরে মায়া গ্রামেই থাকে, হয়তো সেজন্যই সে আমার মতো গ্রামের একজন গরিব ছেলেকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। এবার এত কিছু না ভেবে একটু ঘুমিয়ে পড়ি। তারপর শুভ কিছুক্ষণ পরে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে মায়ার কথা। আর ওদিকে মায়া পড়ালেখা তেমন একটা করেনি। তারপরে বিছানায় শুয়ে মনে মনে ভাবছে, আমার এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে? পরীক্ষায় পাশ করানোর জন্য বোকা শুভটা তো আছেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে শুভ চলে যাচ্ছে স্কুলের দিকে। ওদিকে মায়াও বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে পথের মাঝে হঠাৎ শুভ আর মায়ার দেখা হলো। তারপর তারা দুজনেই কথা বলতে বলতে একসাথে চলে গেল স্কুলের দিকে। আগে নেই আজকেই পরীক্ষা শুরু হলো আর শুভ মায়াকে সকল প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। এভাবে মায়াও তার পরীক্ষা দেওয়া শেষ করে তারপর পরীক্ষা দেওয়া শেষ হলে সকলে মিলে চলে যায় নিজ নিজ বাড়িতে। সবকিছু ঠিক একই রকমই চলছে। তারা দুজনে নিয়মিত স্কুলে আসে আর মায়া শুভর সকল প্রশ্নের উত্তর দেখে পরীক্ষা দেয়। এভাবে কেটে গেলেও প্রায় 7 দিন। এখন শুভ মায়ার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে, কিন্তু মায়া এখনও তাকে বন্ধু হিসেবে মন থেকে মেনে নেয়নি। কারণ মায়া ছিল প্রচণ্ড রাগী, বদমেজাজি এবং অহংকারী। তারপর আসলো সেই দিন, যেদিন পরীক্ষার শেষ দিন। আজকে সকালেও তারা আগের ন্যায় একসাথে স্কুলে যাচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে শুভ মায়াকে বলল, মায়া, পরীক্ষা শেষ করে বাহিরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মায়াকে এটা বলেই খাতা জমা দিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষার হল থেকে। এরপর স্কুলের গেট দিয়ে সোজা বেরিয়ে সামনের বাগানে অপেক্ষা করলাম মায়ার জন্য। প্রায় 10 মিনিট পর দেখতে পেলাম মায়া আর তার বান্ধবীরা আমার দিকে আসছে। এসেই মায়া আমাকে বলল, কি হলো? পরীক্ষা শেষ করে আমাকে এখানে আসতে বললে কেন? আচ্ছা বলছি, তার আগে তোমার বান্ধবীদের এখান থেকে যেতে বল। এই বান্ধবী, তোরা রাস্তায় যা, আমি একটু পর আসছি। তারপর মায়ার কথা শুনে তার বান্ধবীরা সেখান থেকে রাস্তায় চলে গেল। আর মায়া তখন শুভকে বলল, কি বলতে চাও বলো, ওরা তো এখন আর এখানে নেই। মায়া, তোমাকে আমি অনেক দিন ধরেই একটা কথা বলতে চেয়েছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে বলি। কি কথা বলো, কোনো সমস্যা নেই। মায়া, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু এতদিন ভয়ে বলতে পারিনি। কি কি তুই এটা কি বললি ছোট লোকের বাচ্চা? তুই ভাবলি কি করে যে আমি কয়েকদিন তোর সাথে বন্ধুত্বের অভিনয় করেছি বলে তোকে ভালোবাসবো? কি বলছো তুমি এসব? তুমি কি তাহলে এতদিন আমার সাথে বন্ধুত্বের অভিনয় করেছো? হ্যাঁ, তা নয় তো কি। তুই কি ভেবেছিস যে আমি তোর সাথে সত্যি সত্যি বন্ধুত্ব করেছি? আরে তোদের মতো গরিব ছোট লোকদের তো শুধু প্রয়োজনে ব্যবহার করা যায়, তোদের সাথে কখনো বন্ধুত্ব করা যায় না, বুঝলি? আর তুই কি না আমাকে ভালোবাসার কথা বলছিস? তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুমি কি তাহলে আমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করেছো? তোমার হয়তো মনে আছে, প্রায় 2 বছর আগে তুমি যখন প্রথম এসেছিলে আমাদের গ্রামে, তখন আমি তোমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, কিন্তু তুমি সবার সামনে আমাকে অপমান করেছিলে। সে কথা আমি মনে রাখিনি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সেজন্য তোমার সকল পরীক্ষায় আমি হেল্প করলাম। ভেবেছিলাম তুমি হয়তো আগের মতো নেই, এখন আমার ভালোবাসার মূল্য দিতে পারবে, তাই তোমাকে আজকে পরীক্ষা শেষে এখানে ডাকলাম। কিন্তু দেখো, তুমি সেই আগের মতনই রয়ে গেছো। আসলে আমারই ভুল ছিল, তোমাকে মন থেকে অনেক ভালোবাসা। তোর লেকচার এবার বন্ধ কর, আর এই নে 1000 টাকা, আর এখান থেকে বিদায় হ। টাকা? আর টাকা দিয়ে আমি কি করব? তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? তুমি তুই কি ভেবেছিস আমি কি কিছুই বুঝি না? আরে আমার বাবা একজন শিল্পপতি, আর আমার বাবার অনেক টাকা। এটা দেখেই তো তুই আমার সাথে প্রেম করতে চাচ্ছিস, তাই না? আর এই 1000 টাকা হলো তুই যে আমাকে 10 দিন পরীক্ষায় হেল্প করেছিস সেই টাকা। এখন টাকাটা নিয়ে এখান থেকে বিদায় হ, তা না হলে কিন্তু তোর খবর আছে। কি ভেবেছো? তোমার বাবার টাকা দেখে আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছি, আর টাকার জন্য তোমাকে আমি পরীক্ষায় হেল্প করেছি? না মায়া, এটা তুমি ভুল ভাবছো। আসলে আমি তোমাকে সত্যি মন থেকে অনেক ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। তুই কি জানিস আমার বাবা যদি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে? আমার এত কিছু জানার প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি, এতটুকুই জানি। রাখ তোর ভালোবাসা।
এবার আমি বের করছি, তুই শুধু দেখ আমি এবার তোর কি অবস্থাটাই না করি। মায়া, যেও না প্লিজ, আমার কথা শোনো। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস, দেখ এবার আমি তোর কি অবস্থাটাই না করি। শুভর গালে ঠাস ঠাস করে দুটি চড় মেরে মায়া চলে গেল তাদের বাড়ি। আর ওদিকে শুভ মাটিতে হাঁটু গেড়ে বসে গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে আর বলছে, কি দোষ ছিল আমার? ভালোবাসাটা কি এতটাই অপরাধ নাকি? আমার গরিব হয়ে জন্মানোটাই অপরাধ। আজকে গরিব বলে মায়া আমাকে থাপ্পড় মেরে যা খুশি তাই বলে চলে গেল। শুভ একা বসে বসে কাঁদছে আর কথাগুলো বলছে। ওদিকে মায়া বাড়িতে গিয়ে সোজা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাদের ক্লাসে শুভ নামের একটা ছেলে আছে, ও আমাকে সব সময় ডিস্টার্ব করে। রাস্তাঘাটে যেখানে দেখা হয় সেখানেই আমাকে টিজ করে, আমাকে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। আমি এসব আর সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো। মায়ার বাবা তখন মায়াকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ওর ব্যবস্থা করছি। আমার মেয়েকে বিরক্ত করা। বাবার মুখে এরকম কথা শুনে মায়া মনে মনে অনেক খুশি হলো আর বলল, এবার বুঝবে বেচারি শুভ, কত ধানে কত চাল। এরপর মায়ার বাবা বাড়িতে আর বসে না, সোজা থেকে চলে গেলেন স্কুলের প্রিন্সিপালের কাছে। গিয়ে তাকে সব কিছু বললেন। এবার প্রিন্সিপাল শুভদের বাড়িতে খবর পাঠালো তার বাবা মা সহ সবাইকে স্কুলে আসার জন্য। এরই মাঝে মায়াও সেখানে চলে আসলো। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শুভকে নিয়ে তার বাবা মা স্কুলে আসলেন। তারপর প্রিন্সিপাল এসব কথা শুভর বাবা মাকে বললেন। প্রিন্সিপালের মুখে এরকম কথা শুনে শুভর বাবা তো রেগে গিয়ে শুভকে মারলো এক চড় আর বলল, কুকুরের বাচ্চা, তোকে এত কষ্ট করে স্কুলে পাঠায় এসব করার জন্য? চল আজকে বাড়ি, তোর কপালে কষ্ট আছে। এরপর শুভর বাবা প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইল এবং মায়ার বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইল আর বলল, আমার ছেলে এসব আর কখনো করবে না এবং আপনার মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাবে না, দয়া করে ওকে ক্ষমা করে দিন। এরপর সকলের সামনে থেকে শুভকে নিয়ে তার বাবা চলে যাচ্ছে বাড়ি। ওদিকে মায়া তো অনেক খুশি, কারণ শুভকে আজ অনেক অপমান করতে পেরেছে। তারপর মায়া হাসতে হাসতে তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ল স্কুল থেকে। ওদিকে শুভর বাবা শুভকে বাড়ি নিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। এক পর্যায়ে শুভর মা এসে তাকে থামিয়ে শুভকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে। এরপর শুভ ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে কাঁদছে আর বলছে, কি কপাল আমার, একটু ভালোবাসার জন্য আজকে কতটা অপমানিনা হলাম। মা বাবা এবং প্রিন্সিপালের সামনে এতটা অপমান হব কখনো এটা ভাবতে পারিনি। যে বাবা আমাকে কখনো কোনোদিন গায়ে হাত তোলেনি সে বাবা আমাকে আজ মেরেছে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসার জন্য। মনের মাঝে কষ্ট, রাগ আর অভিমান নিয়ে বসে আছি ঘরের মেঝেতে। একটু পর মা এসে ডাকলো আর বলল, শুভ, এই শুভ, দরজাটা খোল তাড়াতাড়ি, তোর বাবা তোকে ডাকছে। আমি বললাম, হ্যাঁ মা, আসছি। তারপর তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বের হতেই দেখতে পাইলাম বাবা উঠোনে দাঁড়িয়ে আছে মাঠে যাওয়ার জন্য। তারপর বাবার সাথে মাঠে চলে গেলাম কাজ করার জন্য। পথে যেতে যেতে বাবা আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো। যাই হোক, তারপর বাবার সাথে মাঠে চলে গেলাম কাজ করার জন্য। এভাবে কেটে গেল প্রায় বেশ কিছুদিন। শুভদের স্কুলের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও শুভ প্রথম স্থান অধিকার করে পরীক্ষায় পাশ করেছে, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে মায়া। এভাবেই চলছে তাদের দিনগুলো। এখন মায়ার সবার মাঝে কোনো সম্পর্ক নেই বা তাদের মধ্যে কখনো কোনো কথা হয় না। একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে পাশ কেটে চলে যায়। এরই মাঝে মায়া অনেক সময় অনেকবার শুভকে রাগানোর জন্য অনেক কথা বলেছে, কিন্তু শুভ সে কথায় কান না দিয়ে নিজের মনে পড়ালেখা করে চলেছে। এভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। শুভ এখন আগের থেকে আরও মনোযোগ দিয়ে পড়ালেখা করেছে, কারণ তার বাবার স্বপ্ন তাকে পূরণ করতে হবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই চলে আসলো তাদের এসএসসি পরীক্ষা। শুভ ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করলো। ওদিকে মায়ার বাবা প্ল্যান করেছে যে মায়ের পরীক্ষা শেষ হলে রেজাল্ট নিয়ে শহরে যাবে এবং এখান থেকে সেখানেই তারা থাকবে আর মায়াকে ভালো একটি কলেজে ভর্তি করাবে। কিছুদিন পর তাদের পরীক্ষার রেজাল্ট দিল। এবার মায়াও তাদের পরিবারের সকলে ঢাকায় চলে গেল এবং মায়া খুব ভালো একটা কলেজে ভর্তি হলো। এবার শুভ রেজাল্ট হাতে নিয়ে খুশিতে চলে গেল বাড়ি, কারণ সে পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করেছে। এই খুশিতে শুভর বাবা সারা গ্রামবাসীকে মিষ্টি খাওয়াচ্ছে। এরপর কয়েকদিনের মধ্যে শুভ ভর্তি হলো ফরিদপুরের রাজেন্দ্র কলেজে। এখন শুভ নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে।
আর ওদিকে মায়া শহরের কলেজে পড়ালেখা করছে। এভাবে কেটে গেল প্রায় আরও 4 বছর। কলেজ লাইফ শেষ করে এখন শুভ ঢাকায় যাবে ভার্সিটিতে পড়ালেখা করার জন্য। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে সকলের কাছ থেকে দোয়ার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সোজা ঢাকার উদ্দেশ্যে। সেখানে ছোট মামার বাসায় গিয়ে থাকবো। আর ভার্সিটিতে পড়ালেখা করতে হবে নিজের এবং বাবার স্বপ্ন পূরণ করার জন্য। তারপর বাড়ি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে সোজা চলে গেলাম ফরিদপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে গোল্ডেন লাইনের একটি টিকিট কাটলাম এবং কিছুক্ষণ পর বাস আসলো। বাসে উঠে বসে পড়লাম নিজের সিটে। কিছুক্ষণের মধ্যেই বাস স্টার্ট হলো। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় পৌঁছে মামাকে ফোন দিলাম এবং মামা এসে আমাকে নিয়ে গেল তাদের বাসায়। সব কিছু ঠিকঠাক ছিল। পরদিন সকালে চলে গেলাম ভার্সিটিতে ভর্তি হবার জন্য। ভর্তি হয়ে সব কিছু ঠিকঠাক করে আবার চলে আসলাম বাসায়। বিকেলের দিকে মামাতো ভাইকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম এবং সন্ধ্যার দিকে বাসায় পৌঁছে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি প্রায় 9টা বাজতে চলেছে। 10টায় তো ক্লাস শুরু হবে। তাই আর শুয়ে না থেকে লাফ দিয়ে বিছানা থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে পড়লাম প্রচণ্ড জ্যামে। আসলে ঢাকার রাস্তায় যে কী পরিমাণ জ্যাম থাকে তা আপনার সকলেই কম বেশি জানেন। ওদিকে ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখতে পেলাম 9টা 45 বাজে। ক্লাস শুরু হবার আর মাত্র 15 মিনিট আছে। আমি তো পড়ে গেলাম মহা চিন্তায়। আজকে ক্লাসের প্রথম দিন, আর আজকে যদি লেট করে যাই তাহলে আল্লাহই জানে কপালে কি আছে। এরপর জ্যাম ছেড়ে গেল এবং চলে গেলাম ভার্সিটির কাছে। এরপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে সোজা দৌড় দিলাম ভার্সিটির দিকে। দৌড়ে গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে আচমকা কার সাথে যেন সজোরে ধাক্কা লাগলো। দেখতে পেলাম একটি মেয়ের সাথে ধাক্কা লেগেছে এবং মেয়েটি মাটিতে পড়ে গেছে। হাতে তেমন একটা সময় ছিল না, তাই ওদিকে আর খেয়াল না করে দৌড়ে চলে যাচ্ছে ক্লাসের দিকে। এমন সময় পেছন থেকে মেয়েটি চিৎকার মেরে বলল, ওই ছোট লোকের বাচ্চা, কে রে তুই? চোখে দেখতে পাস না? এত অল্প বয়সে চোখের মাথা খেয়েছিস নাকি? দিলি তো আমার জামা কাপড় সব নষ্ট করে, আর সাথে আমার কোমরটা ভেঙে দিলি। ও ম্যাম, সরি, আমি দেখতে পাইনি, আমার হাতে সময় নেই, ক্লাস শুরু হয়ে গেছে। কি বেয়াদব খ্যাত ছিল রে বাবা! ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে দৌড়ে যাচ্ছে আর সরি বলছে। সরি বললেই কি আমার ব্যথা শেষ হয়ে যাবে? ও মা গো, বাবা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল এবার। তোকে তো আমি ভালো করেই দেখে নিব। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে মায়ার সেখান থেকে কোনো মতে উঠে কাপড় চোপড় ঝাড়তে ঝাড়তে চলে গেল ক্লাসের দিকে। ক্লাসে ঢুকে দেখতে পেল যে সেই ছেলেটি এখানে বসে আছে। ক্লাসে স্যার থাকা সত্ত্বেও মায়া গিয়ে শুভর শার্টের কলার ধরে বলল, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না তুই? শালা আনকালচার খ্যাত গাইয়া ভূত! দেখছিস তুই আমার এটা কি অবস্থা করেছিস? আমার জামাটা তো নষ্ট করে দিয়েছিস, সাথে আমার কোমরটাও ভেঙে দিয়েছিস। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি যে এখন গেট দিয়ে কেউ বের হতে পারে। আর আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, তাই লেট হয়ে গেছে দেখে এভাবে দৌড়ে আসতেছিলাম। সো সরি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। এবারের মতো সকলের সামনে কলারটা ছাড়েন প্লিজ। সরি বললেই কি সবকিছু সমাধান হয়ে যায় নাকি? আর আমার এই পোশাকের দাম জানিস তুই? ছোট লোক কোথাকার! ভার্সিটিতে তুই নতুন বলে আজ বেঁচে গেলি, তাহলে যে তোর কি অবস্থা করতাম সেটা তুই কল্পনাও করতে পারতি না। তারপর মা শুভর কলার ছেড়ে নিজের বেঞ্চে গিয়ে বসলো এবং ক্লাস করতে লাগলো। বিষয়টি হয়তো অনেক বুঝতে পারছেন না, তো চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি। আসলে মায়া যে ভার্সিটিতে পড়ে, শুভ ঠিক সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আসলে দীর্ঘ 4 বছরের ব্যবধানে তাদের চেহারার ফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে শুভ আর মায়া একে অপরকে চিনতে পারছে না। দুজনের কণ্ঠের মাঝে অনেকটা পরিবর্তন হয়েছে। যাই হোক, চলুন গল্পে আসি। কিছুক্ষণ পর টিচার আসলো ক্লাসে। তারপর শুভকে দাঁড় করিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। স্যারের মুখে শুভর পরিচয় শুনে মায়া মনে মনে কিছুটা আন্দাজ করলো। আসলে এটাই কি তাহলে সেই শুভ, যাকে কিনা 4 বছর আগে আমাকে ভালোবাসার অপরাধে অপমান করেছিলাম? কি জানি হলে হোক, আমার এত কিছু ভেবে লাভ নেই। আর ও এখানে এসে পড়বে কিভাবে? কারণ ওরা তো অনেক গরিব, ভার্সিটিতে পড়াশোনার খরচ তো ওরা চালাতে পারবে না। মায়া মনে মনে এটা ভাবলো, কিন্তু সে এখনো জানে না যে এটাই সেই শুভ।
তারপর আর অত কিছু না ভেবে সে ক্লাস করতে লাগলো এবং ওদিকে শুভ ক্লাস করতে লাগলো। পরপর কয়েকটি ক্লাস হলো এবং টিফিনের সময় চলে এলো। এরপর মায়া তার বান্ধবীদের সাথে নিয়ে যাচ্ছে ভার্সিটির ক্যান্টিনে। ওদিকে শুভ ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তাই তার তেমন কোনো বন্ধু নেই, তাই সে একা একা চলে গেল ভার্সিটির ক্যান্টিনে। পকেটে হাত দিয়ে দেখলাম তেমন টাকা পয়সা নেই, আছে মাত্র 50 টাকা। 30 টাকা বাসায় ফেরার রিক্সা ভাড়া দিতে হবে, আর বাকি থাকে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা রুটি এবং একটি কলা নিয়ে ক্যান্টিনের সাইডে গাছের নিচে বসে খেতে লাগলাম। এমন সময় খেয়াল করলাম সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে যাচ্ছে আমার পাশ দিয়ে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, বান্ধবী দেখেছিস সেই ছোট লোকটা কি খাচ্ছে? আর ওর পোশাকের অবস্থা কি দেখেছিস? থেকে যে আসে এসব খ্যাত গাইয়াগুলো, দেখলে যেন বমি পায়। মেয়েগুলোর মুখে এরকম কথা শুনে শুভ মনে অনেক কষ্ট পেল। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল সেই 4 বছর আগের ঘটে যাওয়া কথা। শুভ কিছুটা আন্দাজ করলো আর বলল, এটা কি তাহলে সেই মেয়ে যে 4 বছর আগে আমাকে অপমান করেছিল? কি জানি, হতেও পারে, কারণ এই মেয়েটার ব্যবহার ঠিক মিলে যাচ্ছে ওই মেয়েটার সাথে। আমি চুপ করে তাদের কথাগুলো শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না, কারণ আমি এখানে এসেছি পড়ালেখা করতে, ওদের সাথে তর্ক করতে নয়। আমাকে আমার লক্ষ্য ঠিক রাখতে হবে। ওরা বড়লোকের মেয়ে, যা বলে বলুক, ওদিকে আমার কান দেওয়া যাবে না। একটু পর দেখলাম মেয়েগুলো সেখান থেকে চলে গেল এবং আমি খাওয়া শেষ করে চলে যাচ্ছি ভার্সিটির ভিতরে নিজের ক্লাসে। এরপর শুভ দিনের মতো নিজের ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলো। মায়াও চলে গেল তার বাড়িতে। এবার রাতের খাবার শেষ করে শুভ বিছানায় শুয়ে শুয়ে ভাবছে মেয়েটির কথা। মেয়েটি কি সত্যি মায়া নাকি অন্য কেউ হতে পারে? আমি তো ওর নামটাও জানি না। ভার্সিটিতে নতুন বলে কারো কাছে জিজ্ঞাসাও করতে পারবো না। যদি আবার কেউ কিছু মনে করে, যাকগে, সেসব পরে দেখা যাবে। এখন আর জেগে না থেকে ঘুমিয়ে পড়ি, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। এই বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল শুভ। আর ওদিকে মায়া রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ভাবছে ছেলেটির কথা। কি জানি, ছেলেটিকে অনেকটা চেনা চেনা লাগতেছে, কিন্তু আসলে চিনতে পারছি না যে ছেলেটি কি আসলেই সেই শুভ নাকি অন্য কেউ। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, কালকে দেখা যাবে। এ বলে মায়াও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শুভ চলে গেল ভার্সিটিতে এবং মায়াও চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। হঠাৎ আমাকে দেখে ডাক দিয়ে বলল, এই ছেলে, এদিকে আসো। তোমার নাম তো শুভ, তাই না? হ্যাঁ, আমি শুভ, কিন্তু আপনি আমাকে ডাকতেছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে, তাই তোমাকে ডাকতেছি। সরি, আপনার সাথে কথা বলার মতো আমার হাতে কোনো সময় নেই, আমি গেলাম। এটা বলেই শুভ চলে গেল সেখান থেকে। শুভর এরকম কথায় মায়া তো অনেক রাগ হলো তার প্রতি। ওদিকে মায়ার বান্ধবীরা পাশ থেকে মায়াকে বলল, কিরে বান্ধবী, তোর সাথে কথা বলার জন্য ভার্সিটির সকল ছেলে পাগল, কিন্তু এই ছেলে তো কিভাবে ইগনোর করে চলে গেল। তখন মায়া তাদেরকে বলল, বান্ধবী, তোরা দেখি শুধু আমি 1 সপ্তাহের মধ্যেই এই ছেলেকে আমার বশে আনবো। ইটস মাই চ্যালেঞ্জ। এটা বলেই মায়া চলে গেল ভার্সিটির ভিতরে। আর সে মনে মনে একটি প্ল্যান করেছে। যে করেই হোক না কেন, এই ছেলেকে আমি আমার প্রেমের জালে ফাঁসাবই। তারপর ক্লাসে ঢুকে সোজা চলে গেলাম শুভর সামনে। শুভকে বললাম, আচ্ছা তুমি আমাকে তখন ওইভাবে ইগনোর করলে কেন? ক্লাসের তো এখনো অনেক সময় বাকি। তোমার মতো বদমেজাজি মেয়ের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, তাই। শুভর মুখে এরকম কথা শুনে ক্লাসের সকলে তাকিয়ে আছে আমাদের দিকে। মনের মধ্যে এত পরিমাণ রাগ হচ্ছে, মনে হচ্ছে ওখানেই ওকে শেষ করে ফেলি। কিন্তু আমি ওকে তেমন কিছু বললাম না, শুধু বললাম, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? মায়ার মুখে এরকম কথা শুনে ক্লাসের সকলে হা করে তাকিয়ে আছে মায়ার দিকে। যে মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে তার বাবা তার চোখ উপড়ে ফেলে, আজ কিনা সেই মেয়ে সামান্য একটা গরিব ছেলের কাছে তার সাথে বন্ধুত্ব করার জন্যে। এটা দেখে তো সকলে অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের মুখে এই কথা শুনে শুভ তাকে বলল, শোনো, আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি, কারোর সাথে বন্ধুত্ব বা প্রেম প্রীতি করার জন্য এখানে আসিনি। এখন তুমি এখান থেকে যাও, একটু পর স্যার আসবে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে ভার্সিটির ক্যাম্পাসে এসো, আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখব। এখন এখান থেকে যাও। একটু পর স্যার আসলো এবং ক্লাস শুরু হলো।
ক্লাস শেষ করে মায়া দাঁড়িয়ে আছে ভার্সিটির ক্যানভাসে। প্রায় 30 মিনিট ধরে মায়া দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু এখনও শুভর খবর নেই। আসলে শুভ মায়ের কথায় কোনো পাত্তা দেয়নি। সে ক্লাস শেষ করে সোজা বাসায় চলে গেছে। আর ওদিকে মায়া এখনও ওখানে দাঁড়িয়ে আছে। একটু পর সে বিরক্ত হয়ে চলে গেল ভার্সিটির ভিতরে। গিয়ে দেখতে পেল পুরো ভার্সিটি ফাঁকা, কেউ নাই ক্লাসে। এটা দেখে তো মায়ার রাগে আরো বিস্ফোরিত হতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস যে আমার কথা সাড়া না দিয়ে ও চলে গেল বাসায়। কাল আসুক ও ভার্সিটিতে, ওর মজা দেখাবো সবার সামনে। তারপর মায়া চলে গেল তার বাড়ি। আর ওদিকে শুভ বাড়িতে গিয়ে বসে বসে ভাবছে, মেয়েটা আমাকে এত করে বলল তার সাথে দেখা করার জন্য, ওকে কিছু না বলে এইভাবে চলে আসা কি ঠিক হলো? অন্তত ওর পরিচয়টা জানতে পারলে ভালো হতো। ও যে রাগী মেয়ে, আল্লাহই জানে কালকে আমার কপালে কি আছে। যাকগে, এসব ভেবে কোনো লাভ নেই, যা হবে কাল দেখা যাবে। এখন গিয়ে পড়তে বসি। এরপর শুভ পড়ালেখা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে মায়া ঘুমোতে পারছে না, এটা ভেবে যে কালকে সে শুভকে কি করবে। এভাবে কেটে গেল মায়ার রাত। মায়া সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গেল ভার্সিটিতে। গিয়েই গেটের পাশে দাঁড়িয়ে রইল আর শুভর জন্য অপেক্ষা করতে থাকলো। ওদিকে শুভ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা করলো ভার্সিটির উদ্দেশ্যে। তাই 30 মিনিট পর পৌঁছালো ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই দেখতে পেল গেটের পাশে মায়া দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ মায়া শুভর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফাঁকা একটা ক্লাসরুমের দিকে। মায়া শুভকে নিয়ে যাচ্ছে আর শুভ মায়াকে বলছে, এই মেয়ে এভাবে আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? দাঁড়াও বলছি। আরে কি হলো, দাঁড়াও। সবাই দেখো কিভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। থাকুক সবাই তাকিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। মায়া শুভর কোনো কথাই শুনলো না, রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। অমনি শুভ রেগে গিয়ে মায়াকে কষিয়ে মারল এক চড়। অমনি মায়া গালে হাত দিয়ে চিৎকার মেরে বলতে লাগলো, ও মা গো, বাবা গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে ফেললো। ও আল্লাহ গো, আমাকে রক্ষা করো এই জানোয়ারের হাত থেকে। এই মেয়ে এভাবে চিৎকার করতেছো কেন? তুমি তো আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করলে, আর আমি তোমার কি সর্বনাশ করতেছি যে তুমি এভাবে চিৎকার করে লোক জড়ো করতেছো? তুমি তো দেখতেছি খুব সাংঘাতিক বেয়াদব মেয়ে। তুমি যে এমনটা করতেছো, তোমার কি কোনো মান সম্মান বাড়তেছে না? প্লিজ এবার থামো। তোমার মান সম্মান নাও থাকতে পারে, অন্তত আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলো না প্লিজ। চুপ কর তুই, একটা কথাও বলবি না। অপেক্ষা কর তুই, একটু পর দেখবি তোর সাথে কি হয়। তুই আমাকে অবহেলা করিস আর আমাকে অপমান করিস সবার সামনে। এবার দেখ তোর কি অবস্থাটাই না হয়। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না প্লিজ। আমার জীবনটাকে নষ্ট করো না, আমার ভবিষ্যৎটাকে এইভাবে অন্ধকার করো না প্লিজ। আমি অনেক স্বপ্ন নিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছি। রাখ তোর স্বপ্ন, তুই দেখতে পাবি একটু পর যে তোর স্বপ্নকে কিভাবে ধূলিসাৎ করে দিই আমি। এভাবে মায়া গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। ইতিমধ্যে ক্লাসের দরজার সামনে অনেক ছাত্রছাত্রী এসে ভিড় করেছে। সাথে প্রফেসর সহ সকল শিক্ষক শিক্ষিকা এসেছে। আর সকলে শুভ শুভ বলে চিৎকার করে বলছে, শুভ তাড়াতাড়ি দরজা খুল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলব। একটু পর হঠাৎ করে মায়া দরজা খুলে কান্না করতে করতে বের হলো আর কলেজের প্রফেসরকে বলল, স্যার, আমি মুখ আর কাউকে দেখাতে চাই না, আমি সুইসাইড করতে চাই। শুভ এতটা খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। ও আমার ইজ্জতের উপর হামলা করেছে। এখন এই জীবন রেখে আমার লাভ কি? আমি এর বিচার চাই। আমাকে এখন কে বিয়ে করবে? ও তো আমাকে নষ্ট করে দিয়েছে। এই মেয়ে, আল্লাহর দোহাই লাগে, তুমি আর একটা মিথ্যা কথা বলবা না। আমি তোমাকে রুমের মধ্যে নিয়ে গেছি না, তুমি আমাকে টানতে টানতে রুমের মধ্যেই নিয়ে গেছো। এরই মাঝে কলেজের প্রফেসর শুভর গালে জ্বর আর রাগান্বিত কণ্ঠে বলল, ভার্সিটিতে এসেছিস পড়ালেখা করার জন্য নাকি নোংরামি করার জন্য? আসলে তোদের মতো গরিব ছোট লোকদের বড় লোকের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? দিলি তো এই মেয়েটার জীবনটাকে নষ্ট করে। তুই কি জানিস এটা কার মেয়ে? ওর বাবা জানতে পারলে তোকে টুকরো টুকরো করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবে। প্রফেসর এটা বলার পর মায়া বলল, স্যার, ও ভার্সিটির প্রথম দিন থেকেই আমাকে ডিস্টার্ব করে এবং খারাপ খারাপ প্রস্তাব দেয়, কিন্তু আমি ওর কোনো কথায় পাত্তা দেইনি বলে আজকেও আমার এত বড় সর্বনাশটা করলো। স্যার, আমি এর বিচার চাই, কঠিন বিচার চাই স্যার। মায়ার মুখে এরকম কথা শুনে সকলে শুভকে বলল, তোর বাবা মায়ের নাম্বার দে আর তাদেরকে ফোন করে এখানে ডাকতে হবে। তারা এসে দেখে
তার ছেলে ভার্সিটিতে পড়ালেখার নাম করে নোংরামি করে বেড়াচ্ছে মেয়েদের সাথে। আর মায়া, তুমি ফোন করে তাড়াতাড়ি তোমার বাবাকে এখানে আসতে বলো। এরপর শুভ সকালের উদ্দেশ্যে বলল, প্লিজ স্যার, দয়া করে একটু আমাকে বিশ্বাস করুন, আমার এতে কোনো দোষ নেই। মায়া আমাকে ফাঁসানোর জন্যই সব কিছু করেছে। তাদেরকে আর এসব কথা বলে আর কোনো লাভ হলো না। তারপর আমি আমার বাবা মায়ের নাম্বার না দিয়ে মামার নাম্বার দিলাম স্যারকে। স্যার মামাকে ফোন দিয়ে অনেক কিছু বলল এবং তাড়াতাড়ি এখানে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম মামা চলে এলো আর মেয়েটির বাবা ও এখানে চলে আসলো। তাকে দেখে তো আমি চিনতে পারলাম যে কিনা আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাকে স্কুল থেকে অনেক অপমান করেছে। এবার বুঝতে পারলাম এটি তার মেয়ে মায়া। মায়া তার বাবাকে ধরে কান্না করতে করতে বলল, বাবাই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে দিয়েছে, তুমি কিন্তু ওকে ছাড়বে না। মেয়ের মুখে এরকম কথা শুনে মায়ের বাবা রেগে গিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তোর পরিচয় কি বল আগে। তারপর শুভ তার পরিচয় সব কিছু মায়ের বাবাকে বলল। তার পরিচয় শুনে মায়ের বাবা তাকে চিনতে পারলো আর মায়াকে বলল, মায়া, তুই কি এই ছেলেটিকে চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা, এইবারে এই ছোট লোকের বাচ্চাকে আমি চিনতে পেরেছি। ও সেই ক্লাস 7 থেকে আমাকে কাছের পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছিল, আজ তো সর্বনাশ করেই ছাড়লো। বাবা বলো এখন আমার কি হবে? আমাকে এখন কে বিয়ে করবো? ও তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এবার আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার। এবার আমি বুঝতে পেরেছি মায়া কেন আমার সাথে এরকম করলো। ও আসলে আমার সাথে প্রতিশোধ নিতে চায়, কারণ একসময় আমি ওকে অনেক ভালোবাসতাম। তাই ভালোবাসার কথা বলার অপরাধে আজকেও আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারলো। এরই মাঝে দেখতে পেলাম মামা চলে এসেছে এখানে। এসে প্রিন্সিপালের কাছ থেকে সব কিছু শুনলেন এবং মায়ার বাবার কাছ থেকে সব কিছু শুনে আমাকে কষে মারলো এক চড় আর বলল, বেয়াদবের বাচ্চা, তোকে কি তোর বাবা মা এই শিক্ষা দিয়েছে? আর এর জন্যই কি তোকে ভার্সিটিতে পড়ালেখা করার জন্য ঢাকায় পাঠিয়েছে নাকি? তুই তো তোর বাবা মার সম্মানটা রাখলি না, সাথে আমারটাও রাখলি না। মামার এরকম কথায় অনেক কষ্ট পেলাম, কিন্তু কিছু করার নেই, কারণ মায়া যে ছলনা করেছে তা সবাই বিশ্বাস করতে বাধ্য। এরপর মায়ের বাবাকে প্রিন্সিপাল বললেন কাজী ডাকতে, আজকে ওদের বিয়ে দিব। এই কথা শুনে মায়া এবং মায়ের বাবা কিছুটা ইতস্তত বোধ করছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর ওদিকে মায়া মনে মনে ভাবছে, আরে আমি তো এটাই চেয়েছিলাম যে তোকে বিয়ে করে আমার আসল রূপটা দেখাবো। এবার তুই বুঝতে পারবি প্রতিটা পদে পদে যে কষ্ট কাকে বলে। তোর জীবনটাকে আমি নষ্ট করে দিব, শুধু বিয়েটা হোক আগে। এখন আর আমার এখানে বলার কিছুই নেই, কারণ পরিস্থিতি হাতের বাইরে। তবে একটা জিনিস ভেবে একটু মনে মনে স্বস্তি পেলাম যে মায়া আমাকে সহ্য করতে পারতো না। সে আমাকে এইভাবে বিয়ে করবে তা কখনো ভাবতেও পারিনি। এরপর মামা আর কিছু বলল না। একটু পর মায়ার বাবা কাজী ডেকে নিয়ে আসলেন এবং আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন মায়া আর আমি স্বামী স্ত্রী। এটা ভেবে মনে মনে একটু আনন্দ পেলাম যে এক সময় এই মায়াকে ভালোবাসার অপরাধে আমি কতটা অপমান সহ্য করেছি। আজ সেই মায়া আমার স্ত্রী। তারপর সকলে চলে গেল সেখান থেকে। মায়া তার বাবা এবং শুভ যাচ্ছে না এদের বাড়ি। শুভর মামাও চলে গেল তার বাড়ি। বাড়িতে যেতে যেতে মায়া মনে মনে ভাবছে, আরে শুভ, তুই কি ভেবেছিস যে আমি তোকে সত্যিই মন থেকে বিয়ে করেছি? আমি তো তোর জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য এটা করেছি। আগে চল আমাদের বাড়িতে, তারপর তোকে বোঝাবো যে আমি কি জিনিস। কিছুক্ষণের মধ্যে সকলে পৌঁছে গেল মায়াদের বাড়িতে। তারপর ধীরে ধীরে সন্ধে নেমে আসলো এবং রাত হলো। সকলে মিলে একসাথে বসে রাতের খাবার খেলো। এরপর মায়া শুভকে নিয়ে চলে গেল তার রুমে। রুমে শুভকে একা রেখে মায়া বেরিয়ে গেল রুম থেকে। আর ওদিকে শুভ মনে মনে ভাবছে, যাই হোক আর যেভাবেই হোক, অবশেষে মায়া তো আমার বউ হলো। এটা ভেবে মনে যেন অনেক আনন্দ বয়ে চলেছে।
এসব ভাবতে ভাবতে কেটে গেল প্রায় বেশ কয়েক ঘন্টা। কিছুক্ষণ পর দেখতে পেলাম মায়া আসলো রুমে, আর আমি বসে আছি মায়ার খাটের উপরে। মায়াকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, তুমি সেই মায়া যে আমাকে ভালোবাসো? এটা সরাসরি বললেই হতো। প্রেম করে অনেক সুন্দর করে ধুমধাম করে আমরা বিয়ে করতাম। এত ছলনা পাগলামো আর এত কাহিনী করে বিয়ে করার দরকার ছিল কি? সরাসরি বললেই তো পারতে যে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও। এটা বলতেই দেখতে পেলাম মায়া উচ্চস্বরে একটা হাসি দিল আর আমাকে বলল, আর ছোট লোকের বাচ্চা, তুই কি সত্যি সত্যি ভেবেছিস যে আমি মন থেকে ভালোবেসে তোকে বিয়ে করেছি? আরে তোকে বিয়ে করেছি তো আমি আমার প্রতিশোধের আগুন নিভানোর জন্য। এবার তুই বুঝতে পারবি যে আমাকে ভালোবাসার অপরাধটা কি। এখন থেকে তুই সেটা হাড়ে হাটে টের পাবি। মানে এসব কি বলছো তুমি? এসব কি তাহলে তোমার অভিনয় ছিল? হ্যাঁ, এসব আমার অভিনয় ছিল তোর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আর তুই ভাবলি কি করে যে তোর মতো একটা গরিব ছোট লোককে আমি বিয়ে করতে পারি? ছি, তোকে দেখলেই আমার ঘেন্না লাগে। ছোট লোকের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে। তোকে যেন আর কখনো আর এখানে দেখতে না পাই। মায়া, প্লিজ আমার সাথে তুমি এরকমটা করো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর আমি গরিব তাতে কি হয়েছে? আমি সবসময় চেষ্টা করব তোমাকে সুখে রাখার জন্য। তবুও প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমার জীবনটাকে তুমি নষ্ট করো না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এক্ষুনি বের হ আমাদের বাসা থেকে। তা না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। আর একটা কথা মনে রাখিস, কখনো কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি না। তাহলে ওই দিনই কিন্তু তোর জীবনের শেষ দিন হবে। মায়ার কথা এবং এরকম ব্যবহারে অনেক কষ্ট পেলাম। দু চোখ ভরা অশ্রু নিয়ে বের হয়ে চলে আসলাম মায়াদের বাসা থেকে। আসলে কোনো বড়লোকের অহংকারী মেয়েকে মন থেকে ভালোবাসাটা যে এত বড় অপরাধ তা আমি কখনো বুঝতে পারিনি। তাহলে কখনো কোনো দিন ওকে মন থেকে ভালোবাসতাম না আর মনে জায়গা দিতাম না। আমারই ভুল ছিল ওকে বিশ্বাস করে বিয়েটা করা। আগে যদি বুঝতে পারতাম ও আমার সাথে এমন ছলনা করে বিয়ে করবে এবং আমাকে কষ্ট দিয়ে ওকে ভালোবাসার প্রতিশোধ নিবে, তাহলে যত যাই হোক কখনই ওকে বিয়ে করতাম না। এখন আমি কি করব? মামার বাড়িতেও তো মামার বাড়িতেও যেতে পারবো না, আর নিজের বাড়িতেও যেতে পারবো না বাবার স্বপ্ন পূরণ না করে। হে আল্লাহ, আমার সাথে এটা কি হয়ে গেল? আমার জীবনটা তো একেবারে তছনছ হয়ে গেল। তারপর শুভ তাদের বাসা থেকে বের হয়ে রাস্তার সাইডে বসে রইল আর বসে বসে কাঁদতে লাগলো। কারণ সে কখনো ভাবতেও পারেনি যে তার সাথে এমনটা হতে পারে। এখন সে কি করবে সেটা বুঝতে পারছে না। মামার বাড়িতেও তো আর যাওয়ার মুখ নেই, আর কিভাবে সে তার বাবার স্বপ্নকে পূরণ করবে? এভাবে ভাবতে ভাবতে প্রায় মাঝরাত পর্যন্ত বসে রইল সে সেখানে। আজকে শুভ গরিব বলে মায়া তাকে অনেক অপমান করেছে এবং মেনে নেয়নি স্বামী হিসেবে। তারপর শুভ মনে মনে প্রতিজ্ঞা করলো যে টাকার অহংকারে মায়া আমার সাথে এমন দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল, সেই শহরে থেকে একদিন তার বাবার থেকেও ধনী হয়ে তাকে দেখাবে এবং এই অপমানের প্রতিশোধ একদিন না একদিন সে ঠিকই নেবে। এরই মাঝে সে ভাবলো বাড়িতে একটু ফোন দিয়ে কথা বলা যাক, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়লো এখন তো প্রায় মাঝরাত, এত রাতে গ্রামের কেউ সজাগ নেই। তাই সে আর ফোন করলো না, ভাবলো পরে কোনো এক সময় ফোন করবে। এভাবে শুভ বসে রইল প্রায় আরো কয়েক ঘন্টা। দেখতে পেল আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে এবং সূর্য আলো কিছুটা দেখা যাচ্ছে। এরই মাঝে মুয়াজ্জিনের আজান শুরু হয়ে গেল মসজিদে। তার শুভ সেখানে বসে না থেকে চলে গেল মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য। সালাত আদায় শেষে বসে রইল মসজিদের সিঁড়ির ওপরে। শুভ সেখানে বসে বসে ভাবছে, ভোরের সূর্য প্রায় উদয় হলো, কিন্তু এখন কোথায় যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তার একটু পর কোনো কিছু না ভেবেই চলে গেলাম মামার বাসায় নিজের প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষার সার্টিফিকেট এবং পোশাকগুলো আনতে। মামার বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বললাম না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম রাস্তায়। কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলেছি আনমনে রাস্তা দিয়ে। এমন সময় কিছু ছিনতাইকারী এসে হঠাৎ করে আমার ব্যাগটা নিয়ে দিল দৌড়। আমিও তাদের পিছু নিতে লাগলাম।
দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে অনেকটা হাঁপিয়ে গেলাম। তারপর কোনো মতেই ছিনতাইকারীদের হাত থেকে নিজের ব্যাগটাকে উদ্ধার করে যেই না পিছন ঘুরে তাকালাম, অমনি একটা প্রাইভেট কার এসে মেরে দিল আমার সাথে। আমি ছিটকে পড়ে গেলাম রাস্তায়। প্রাইভেট কারের মধ্যে বসা ছিল মধ্যম বয়সী একজন লোক। সেটা দেখে দৌড়ে গাড়ি থেকে নেমে আমাকে নিয়ে হসপিটালে গেল। তেমন একটা ক্ষতি হয়নি, শুধু পায়ে এবং হাঁটুতে অনেক ব্যথা পেয়েছি। তাই একদিনের মধ্যে হসপিটাল থেকে ছেড়ে দিল আমাকে। এরপর সেই লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায় আর তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন। বিস্তারিত সব কিছু তার কাছে খুলে বলার পর সে আমাকে তার বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকতেই দেখতে পেলাম অনেক বড় এবং সুন্দর একটি বাড়ি। মনে হচ্ছে সেও কোনো এক শিল্পপতি। এরপর আমি গিয়ে সোফায় বসলাম। আর কিছুক্ষণ পর লোকটি এসে আমার সকল কাগজপত্র দেখে তার কোম্পানির ম্যানেজারের দায়িত্বে চাকরি দিয়ে দিল আর বলল এখন থেকে এই কোম্পানিকে নিজের মতো করে দেখাশোনা করবে। এরপর ওনাকে আমি বললাম, জি হ্যাঁ পারবো, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর আমি মনে মনে বললাম, এখন থাকার মতো একটা জায়গা এবং ভালো একটা চাকরিও পেয়ে গিয়েছি। আমার বাবার স্বপ্নটা হয়তো এখন পূরণ হলো, কিন্তু আমার স্বপ্ন তো মায়ার বাবার থেকেও নিজেকে ধনী করে তোলা আর মায়াকে দেখিয়ে দেওয়া। এভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমি আমার দক্ষতার পরিচয় দিয়ে এই কোম্পানিকে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হিসেবে গড়ে তুলতে পেরেছি। আমার এই কাজে খুশি কোম্পানির মালিক তার সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দিয়েছে, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আমাকে সবসময় নিজের সন্তানের মতো করে দেখেছি এবং ভালোবেসেছে। আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সব কিছুর মালিক এখন আমি। এইভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। এখন আমার ঢাকা শহরে অনেক বড় একটি বাড়ি আছে এবং অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা মা ও দাদুকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তারা তো এগুলো দেখে বিশ্বাস করতে পারছে না যে এগুলো সব আমার। ওদিকে মায়ার বাবার অবস্থা আগের থেকেও অনেক নিম্নস্থানে চলে এসেছে। সে একজন শিল্পপতি হওয়া সত্ত্বেও তার কোম্পানিতে লসের পর লস খেয়ে সবকিছু প্রায় শেষের পথে এসেছে। এখন তার নাম আর শিল্পপতিদের খাতায় নেই। আসলে সবকিছুই তাদের অহংকারের ফল। আর এরই মাঝে শুভ শহরের মাঝে নামি দামি বেশ কয়েকটা রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। এখন শুভর কাছে টাকা পয়সা সয় সম্পত্তির আর কোনো কিছুর অভাব নেই। শুভ একদিন বের হলো তার রেস্টুরেন্টগুলো দেখার জন্য, কিন্তু শুভর মাঝে একটি জিনিস এখনো পরিবর্তন হয়নি, সেটি হলো তার পোশাক। সে আগেও যেরকম সহজভাবে জীবনযাপন করত, এখনও ঠিক সেরকমই সহজভাবে জীবনযাপন করে। আসলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কখনো দামি পোশাক পরে বের হয় না। আগের মতোই ঠিক সস্তা একটা শার্ট এবং প্যান্ট পরে বের হয় বাসা থেকে। একটু পর সে তার রেস্টুরেন্টে এসে পৌঁছলো, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শুভ হঠাৎ খেয়াল করলো যে তার রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে মায়া, সাথে তার 2 জন বান্ধবী রয়েছে। মায়াকে দেখে শুভর মনে যেন পুরনো সকল স্মৃতিগুলো সাড়া দিয়ে উঠল, কিন্তু শুভ তাদের সাথে কোনো কথা না বলে ওদিকে গিয়ে দাঁড়ালো। এর মাঝে টেবিলে বসে মায়া বলতে লাগলো, ওয়েটার, ওয়েটার, এই ওয়েটার, এই ওয়েটারের বাচ্চা, এত করে ডাকছি শুনতে পারছিস না? পিছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম মায়া আমাকে ওয়েটার ওয়েটার বলে ডাকছে। এটা দেখে আমার রেস্টুরেন্টের একজন ওয়েটার এগিয়ে আসলো এবং তাদের বলতে যাবে তিনি ওয়েটার নন, রেস্টুরেন্টের মালিক। কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম আর বললাম, তুমি যাও, আমি গিয়ে দেখছি বিষয়টা। তারপর আমি গেলাম ওদের কাছে। ওদের সামনে যেতেই মায়া তার বান্ধবীদেরকে আমাকে দেখিয়ে বলল, দেখেছিস বান্ধবী, ছোট লোকের বাচ্চাটা শেষে মেশে এসে ওয়েটারের চাকরি করছে, আর ও কিনা এক সময় আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখবে। আর গরিব সবসময় গরিব থাকে, বুঝলি? যাই হোক, তোকে এইসব কথা বলে লাভ নেই। এবার অর্ডারটা নিয়ে তুই এখান থেকে যা। তোকে দেখলেই কেমন জানি আমার বমি পায়, সারা গাইয়া ছোট লোক একটা। মায়ের কথায় এবারও অনেক কষ্ট পেলাম, কিন্তু এখন আর চুপ করে রইলাম না।
ওদেরকে বললাম, তোদের মতো বেয়াদবের আমার রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। আরে তোরা তো মানুষকে মানুষই মনে করিস না। এখনই বের হ আমার রেস্টুরেন্ট থেকে। ছোট লোকের বাচ্চা বলে কি, রেস্টুরেন্ট নাকি ওর? ডাক তোর মালিককে, তোকে আর চাকরি থেকেই বের করে দেব। মায়ের মুখে এরকম অকথ্য ভাষায় কথা শুনে ম্যানেজার আর বসে থাকতে পারল না। সে মায়াকে বলল, আপনি কার সাথে এত খারাপ ব্যবহার করছেন? আপনি কি জানেন সে কে? এবার মায়া বলল, ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো যাবে না, ওর বিষয়ে আমার থেকে আর কেউ ভালো জানে না। ও হলো একটা গরিব ছোট লোক। এরপর ম্যানেজার মায়াকে বলল, আপনার ধারণা ভুল। উনিই হলেন এই রেস্টুরেন্টের মালিক। এই শহরের মাঝে এরকম আরো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে ওনার। এছাড়াও তার মিল ফ্যাক্টরি এবং কোম্পানি সহ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। সে এখন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 টপ শিল্পপতি। আর আপনি কিনা তার সাথে এত খারাপ ব্যবহার করছেন? আপনি এক্ষুনি বেরিয়ে যান এই রেস্টুরেন্ট থেকে। আপনার মতো কাস্টমারের আমাদের কোনো প্রয়োজন নেই। কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের মতো বেয়াদবের এত বুঝে লাভ নেই। এখনই বের হ রেস্টুরেন্ট থেকে। এরপর মায়া আর কিছু বলতে পারল না, চুপচাপ বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আসলে মায়া কখনো কল্পনা করতে পারেনি যে শুভর এত কিছু হবে এবং সে হবে দেশের নাম্বার 1 শিল্পপতি। এরই মাঝে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেদিন মায়া যখন শুভকে অপমান করে তাদের বাড়ি থেকে বের করে দিল, তার কিছুদিনের মধ্যেই সে ওকে ডিভোর্স দিয়েছে। বিগত এই 2 বছরের মধ্যে অনেক পাত্র এসেছে মায়াকে দেখার জন্য, কিন্তু সকলে ওই দিনের ওই ঘটনা জানার পর বিয়েতে না করে দেয়। এখন তো কেউ আর মায়াকে দেখতে আসে না। আসলে সকলেই জানে যে মায়ের শুভ নামের একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল। এবার মায়া বসে একা একা ভাবছে, শুভ এত টাকা পয়সা কোথায় পেল? সে নাকি বর্তমান বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি। সে তো এখন আমাদের থেকেও অনেক বড় লোক। আমি কি যে ভুল করেছি সেদিন এইভাবে শুভকে তাড়িয়ে দিয়ে। এখন আমারও তো বিয়ে হচ্ছে না, কারণ সকলে জানে যে শুভর সাথে আমার আগে বিয়ে হয়েছিল। এখন আমি কি করব? না তো শুভ আমাকে মেনে নেবে, আর না অন্য কেউ তো আমাকে বিয়ে করবেই না। এখন আমি কি করব? এরপর মায়া তার বাবাকে সবকিছু বলল। তারপর মায়ার বাবা মায়াকে বলল, মায়া তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই তোকে নিয়ে যাবো ওদের বাড়িতে। পরদিন সকালে মায়ের বাবা মায়াকে সাথে নিয়ে চলে গেল শুভদের বাড়িতে। গিয়ে দেখতে পেল শুভর বাবা মা সোফায় বসে আছে। তারপর মায়ের বাবা তাদেরকে সবকিছু খুলে বললেন এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলেন। এরই মধ্যে শুভ চলে আসলো বাসায়। এসেই তো তাদেরকে বলতে লাগলো, কী ব্যাপার, আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন কেন? কে আমার কত টাকা পয়সা হয়েছে সেটা হিসাব করে আপনার মেয়েকে আমার সাথে দেওয়ার জন্য? ওসব চিন্তা ভাবনা করে আপনাদের কোনো লাভ নেই। তাই বলছি এখনই দ্রুত বেরিয়ে যান আমাদের বাসা থেকে, না হলে গলা ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করতে বাধ্য হব। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? চলে যান এখান থেকে। কি লোক রে বাবা, এত করে বলার পরেও বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনাদের কি কোনো লজ্জা শরম নেই? বেরিয়ে যান এখান থেকে। এই কথা শুনে মায়ের বাবা শুভর কাছে হাত জোর করে বলল, বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আসলে আমরা সেদিন বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার মেয়েকে ক্ষমা করে মেনে নাও প্লিজ বাবা। এরই মাঝে মায়াও শুভকে বলতে লাগলো, প্লিজ শুভ, আমার কথা শোনো, এমন করো না প্লিজ। আমি মানছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে এইবারের মতো তুমি ক্ষমা করে মেনে নাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্লিজ শুভ, আমার অনেক বড় ভুল হয়েছে তোমার সাথে এমন করা। তোমার যদি এখন আমাকে মেনে না নাও, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোকে মন থেকে ভালোবেসে। তোর জন্য আমি কি করি নাই বল তাবু? তুই আমার সাথে সবসময় কেন এমন করিস? আর তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। আর তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করব না। বেরিয়ে যা আমাদের বাসা থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। তোমার পায়ে পড়ি শুভ, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে মেনে নাও। আমি কথা দিচ্ছি জীবনের কোনো দিন কখনো তোমাকে কষ্ট দিব না। আমি মানছি আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। শুভর মুখে এরকম কথা শুনে মায়ের বাবা আর মায়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগলো। ওদিকে মায়া তো প্রচুর কান্না করতেছে। এমন সময় শুভর বাবা তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই সাহেব দাঁড়ান, এদিকে আসেন। আর মায়া তুমি এদিকে এসে বসো। শুভ বাবা তুই আর রাগ করিস না, ওদেরকে মেনে নে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তখন শুভ তার বাবাকে বলল,
বাবা কি বলছো এসব? ওরা যে কি খারাপ মানুষ, ওদেরকে যদি মেনে নেয় তাহলে পাপ হবে। আমি কখনোই পারবো না ওদের মেনে নিতে, কারণ ওরা আমাকে যে কষ্ট দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। তখন শুভর মা শুভকে বলল, বাবা তুই আর রাগ করিস না, মেয়েটা যখন এত করে তোকে বলছে তুই ওকে মেনে নে। এরপর শুভ আর কোনো কিছু বলতে পারলো না। তখন সে মাকে বলল, শুধু আজকে আমার মায়ের কথাতে তোকে মেনে নিলাম, তা না হলে তোর মতো মেয়েকে আমি জীবনে কখনো কোনো দিন মেনে নিতাম না। এরপর শুভর বাবা তাদেরকে মিষ্টি মুখ করালো এবং বলল, ভাই সাহেব আপনারা চলে যান, আগামী শুক্রবার ওদের আবার বিয়ে দেব। একটু পর তারা ওখান থেকে চলে গেল তাদের বাড়িতে। এবার শুভ বসে বসে ভাবছে আর বলছে, আসলে মায়াকে তো আমি মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু ওর ব্যবহারে আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে আজকে সে কারণে ওদের সাথে এরকম ব্যবহার করি। এভাবে চলে গেল প্রায় 2 দিন। তারপর আসলো শুক্রবার এবং আজকে তাদের বিয়ে হবে। পুরো বাড়ি ঝাড়বাতি আরো অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়াদের বাড়িও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে আজকে শিল্পপতি শুভর বিয়ে বলে কথা। সবাইকে দাওয়াত করা হলো। বিকেলের দিকে বরযাত্রী গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি হইচই মজা আনন্দ খাওয়া দাওয়া সবই আছে, আপনার তো সেটা বুঝতেই পারছেন। তারপরে মায়া সকলের সামনে 3 কবুলে শুভকে বিয়ে করে শুভর সাথে চলে আসে তাদের বাড়িতে। মায়া অনেক খুশি, শুভ অনেক খুশি। বাড়িতে আসার পর তারা দুজনেই তাদের বাবা মাকে সালাম করে তাদের ঘরে প্রবেশ করল। মায়া একা একা বসে আছে বাসর ঘরে, আর শুভ ছাদে গিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করছে। তারপর রাত প্রায় 10টার দিকে শুভ আসলো বাসর ঘরে। দরজা খুলে দেখতে পাই খাটের উপরে লাল টুকটুকি একটা শাড়ি পরে মায়া অনেক সুন্দর করে সেজে বসে আছে। খেয়াল করলাম মুখের উপরে 1.5 হাতে একটা ঘোমটা দিয়ে রেখেছে। আমি রুমে ঢুকতেই খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো। মায়াকে উঠিয়ে আমি ঘোমটাটা সরিয়ে দেখতে পাই এ যেন আকাশের চাঁদ এসেছে আমার ঘরে। তারপর মায়ার কপালে একটু ভালোবাসা এঁকে দিয়ে তাকে বলি, তোমাকে এরকম পেত্নির মতো করে কে সাজিয়েছে বলো? এটা বলতেই মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, আমাকে পেতনির মতো লাগছে? দাঁড়াও, এবার তোমার ঘাড় মটকাচ্ছি আমি। অমনি মায়া এসে আমার উপরে শুয়ে পড়ল। আমিও তাকে আদর করতে লাগলাম। দুজনেই ডুবে গেলাম ভালোবাসার গহীন সমুদ্রে। সারা রাত মায়াকে বুকে জড়িয়ে আদর করলাম। মায়াও আমাকে অনেক ভালোবাসা দিল। আমি যেন মায়ার দেওয়া আগের সকল কষ্টকে ভুলে গেছি। এভাবে সারা রাত ভালোবাসা বিনিময় করে ঘুমিয়ে পড়লো তারা। আসলে মনের মতো একজন ভালোবাসার মানুষ জীবনে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। তারা এখন বিবাহিত জীবনে অনেক সুখী আছে, আর এভাবেই তাদের দিনগুলো হাসি খুশিভাবে কাটছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।